সম্মানিত করদাতা আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করবেন তা নিয়ে আজকে আলোচনা করব। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম গুগল ক্রোমে। এখানে আপনারা রিটার্ন লিখে চার্জ করবেন। আমি লিখলাম রিটার্ন, এরপর আপনারা এখানে এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনারা এখান থেকে উপরে লেখা দেখতে পাচ্ছেন taxandbr.gov.bd। আপনারা এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন রিটার্ন, ফাইল ইউর ট্যাক্স রিটার্ন, ডাউনলোড এক্সপ্রেস সার্টিফিকেট। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে। আর ইউ রেজিস্টার্ড ইন রিটার্ন সিস্টেম, প্লিজ সিলেক্ট অ্যান অপশন বিলো টু প্রসিড। আপনি যদি এর আগে অনলাইনে সাবমিট করে থাকেন তাহলে অবশ্যই আপনার এটা নিবন্ধন করা আছে। আর যদি আপনি কখনও অনলাইনে সাবমিট করার নাই তাহলে আপনার নিবন্ধন করা হয় নাই, তখন আপনি এখানে আই এম নট ইয়েট রেজিস্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এটা নিবন্ধন করে নেবেন। আমি এটা এখন দেখাচ্ছি না, আমি যেহেতু আজকে কীভাবে অনলাইনে সাবমিট করবো ওটা দেখাবো। আমি এই জন্য আই এম অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ আমি অলরেডি ইতিমধ্যে আমার এটা নিবন্ধন করা আছে। আমি এই জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে যে হোম পেজটা আসবে, এখানে লিখে আসছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার 3। এখানে আপনারা 3 নাম্বারটা দেবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন। যদি আপনারা কোনো কারণে যদি নিবন্ধন না হয় এখানে রেজিস্টারে ক্লিক করবেন। চেঞ্জ মোবাইল নাম্বার তাও পারবেন, ফরগেট পাসওয়ার্ড এখান থেকে পারবেন। তো আমি এখন 3 নাম্বারটা দিব এবং পাসওয়ার্ডটা দিব। দেন আমি আমার রিটার্নে চলে যাব। তো আমরা চলে আসলাম। আমরা এখন দেখব ইরেগুলার রিটার্ন কীভাবে সাবমিট করবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই যে এখানে পুরো দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার 26-27, এখানে 3টে অপশন আসবে। আমি একটু পর দেখাচ্ছি। আপনারা 26-27 থেকে ক্লিক করবেন আর এখানে যে রেগুলার রিটার্ন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করবেন। দেখেন এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, 25-26, 26-27। আপনারা চাইলে বিগত 2 বছর যারা দেন না ওইটাও আপনারা এখানে অনলাইনে ফিল আপ করতে পারবেন। আর আমরা এখন ফিল আপ করবো 2026-27 এবং এইটাই হচ্ছে রেগুলার রিটার্ন। যদি আপনি 25-26 দেন বা 24-25 সাবমিট করেন তাহলে ওটা হয়ে যাবে নর্মাল রিটার্ন। তো আমরা এখন 26-27 সিলেক্ট রাখবো। রাখার পর এখানে রেগুলার রিটার্নে ক্লিক করবো। আচ্ছা, এখানে ক্লিক করার আগে আমি একটু বলে নিচ্ছি, আজকে ভিডিওটি দীর্ঘ হবে, আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না। যারা ধৈর্য কম ওনারা আমার ভিডিও দেখার দরকার না, প্লিজ বের হয়ে যান। তো আমরা এখানে রেগুলার রিটার্নে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন আজকে দেখাবো শুধুমাত্র একজন প্রাইভেট এমপ্লয়ির রিটার্ন। আজকে আমরা দেখাবো শুধুমাত্র একজন প্রাইভেট এমপ্লয়ি রিটার্ন দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিটার্ন স্কিম, সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার, এগুলো কোনো অবস্থায় চেঞ্জ করা যাবে না। ইনকাম ইয়ার, প্রম টু, এখানে আমরা চাইলে প্রমটা চেঞ্জ করতে পারবো। কেন? আমি যে একেবারে গত বছরের 1 জুলাই থেকে যে আমার ইনকাম শুরু হবে এমন তো না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পরও আমার শুরু হতে পারে। কিন্তু আমি এন্ড ইয়ার অর্থাৎ শেষ তারিখ কোনো অবস্থায় চেঞ্জ করতে পারবো না। দেখছেন এজন্য এগুলো ব্লার হয়ে আছে। আচ্ছা, রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। এখানে নন রেসিডেন্ট বলতে বোঝাচ্ছে যারা আমাদের দেশে এসে কাজ করে ওনাদের ক্ষেত্রে। তো আমরা ওটা নিয়ে দেখাবো না, ওটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে, বা ওটা নিয়ে আমরা তেমন কাজ করি না। তো আমরা আপাতত যারা বাংলাদেশের নাগরিক ওটা নিয়ে কাজ করবে, এর জন্য আমরা এখানে দিব কি রেসিডেন্ট। আচ্ছা, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এখানে এই জিনিসটা কি আসলে? ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হচ্ছে আপনার যে ইনকামটা ফুলি এক্সাম্পটেড। যেমন আমি একটা উদাহরণ দিই, যারা পেনশন পায়, গভর্নমেন্ট এমপ্লয়ি পেনশন, যারা পেনশনার ওনাদের পুরো অ্যামাউন্টের এক্সাম্পটেড, তখন ওনারা এখানে ইএস দিবেন। ইএস দিয়ে সামনে আপনারা লাগাবেন, প্রসিড হবেন। আমি আবার বলছি, যারা পেনশন পান ওই ইনকামটা হচ্ছে আপনারা এক্সাম্পটেড। রেমিটেন্স তাও এক্সাম্পটেড, আপনার তখন এখানে ইএস দিয়ে আগাবেন। আমি এখানে ইএস দিব না, ইএস দিলে আমার আজকে ফিল আপে করতে অনেক ঝামেলা হবে, কারণ আমার তো কোনো এক্সাম্পটেড ইনকাম নাই।
বা এই ভদ্রলোকের কোনো এক্সাম্পল ইনকাম নাই। আচ্ছা, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, আমি যাতে ভিডিও দীর্ঘ না হয় আমি এই জন্য 90% জিনিস ফিল আপ করে রেখেছি। বলতাম 90% না, আপনি বলতে পারেন আমি প্রায় 95% বা 100% ফিল আপ করে রেখেছি। জাস্ট আপনাদের কাছে আমি একটু বুঝিয়ে দিব। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, ইয়েস দিবেন। আপনার যদি বললাম আজকে প্রাইভেট জবের যারা করেন, যারা প্রাইভেট জব করেন শুধুমাত্র কন্টিনিউ আছে তাদের জন্য, তা আপনি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিবেন। আপনার যদি কোনো ডিপিএস থাকে, সঞ্চয়পত্র থাকে, তখন আপনি এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট দিবেন। ওটা নিয়ে আমি আর একটা ভিডিও করব। তো এগুলো আমি আজকে আর বিস্তারিত করবো না। এই জন্য এখানে একটা হচ্ছে আপনার যেমন অ্যাজ এ পার্টনার অফ ফার্ম, অর্থাৎ এটা হচ্ছে অংশীদারি ফার্মের আয়। আর অ্যাজ এ মেম্বার অফ NAOP, এটা হচ্ছে কয়েকজন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়াও যদি একত্রিত হয় তখন এইটার একটা ইনকামটা এখানে অ্যাড হবে। ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশের বাইরে যদি আপনার ইনকাম থাকে। এরপরে হচ্ছে ইনকাম আর্ন বাই স্পাউস অফ, অর্থাৎ স্বামী যদি ট্যাক্স দেয় বা টেন থেকে স্ত্রীও যদি ইনকাম করে, কোনো স্ত্রী যদি ইনকাম থাকা সত্ত্বেও টিন না থাকে তখন স্ত্রীর ইনকামটাও স্বামীর সাথে স্বামীর টিনের মধ্যে অ্যাড করা যাবে। সিমিলারলি যদি তাদের কোনো সন্তান থাকে কিন্তু এবং অপ্রাপ্তবয়স্ক, এখনও আইডি কার্ড হয় না, এরকম অনেকে আছে ফ্রিল্যান্সিং করে ইনকাম করে, ওনার সন্তানের ইনকামটাও উনি ওনার সাথে দেখাতে পারবে। এবার আমরা কন্টিনিউ দেখাবো। আচ্ছা, এখানে ঢাকা নর্থ সিটি, অর্থাৎ যে ভদ্রলোকের আপনার ইনকাম সোর্স যেখান থেকে, ওটা হচ্ছে ঢাকা নর্থ সিটি। ট্যাক্স যেটা অবশ্যই আছে, যেহেতু আপনার PF আছে এই জন্য আপনার এখানে ট্যাক্স রিবেট দিতে হবে। গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, নো। ওন মোটর কার, নো। ওন অফশোর প্রপার্টি, নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, নো। এরপরে হচ্ছে আপনার হ্যাভ এনি হাউস প্রপার্টি, নো। IT10 মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান টু সাবমিট, ইয়েস। আপনারা প্রয়োজন হোক বা না হোক জীবনযাত্রার ব্যয় বিবরণী এবং সম্পদ ব্যয় বিবরণী এগুলো অবশ্যই ফিল আপ করে দেবেন। এগুলো না দিলে বর্তমান যে অর্থ হয় ওটা অনুযায়ী আপনার রিটার্নটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। আমি কন্টিনিউ দিয়ে সামনে আগাচ্ছি। এখানে আমরা এমপ্লয়মেন্ট টাইপ লেখা আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। গভর্নমেন্ট পে স্কেল নট, অর্থাৎ একটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আইবিএসের মাধ্যমে পেমেন্ট পান, আর যারা আইবিএসের মাধ্যমে পেমেন্ট পান না ওটা বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে প্রাইভেট, অর্থাৎ এক কথা এটা প্রাইভেট জব হোল্ডার। আমরা এটাতে ক্লিক করলাম, আসি। কোম্পানির নাম দিলাম ABC, ওনার পোস্ট দিলাম অফিসার। এখানে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু RPF, এগুলো যদি আপনারা পেয়ে থাকেন এখানে বসা দেবেন। যদি আপনার কোনো কারণে যদি কোনো অপশন না পান তখন আপনারা এখানে এই যে অ্যাড মোড আছে, অ্যাড মোডে থাকা সত্ত্বেও আপনারা এখান থেকে আপনার এরিয়া স্যালারি, এডুকেশন অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, গ্র্যাচুইটি ফান্ড নট অ্যাপ্রুভড, ইন্টারেস্ট অ্যাক্রুড, RPF, লিভ অ্যালাউন্স, অদার বোনাস, ওভারটাইম অ্যালাউন্স, এগুলো আপনারা থাকলে দিবেন। আর যদি না থাকে আপনারা এখানে এই প্লাস অ্যাডে ক্লিক করে এই দেখেন এটা টাইপ করা যাবে, এটা অটোমেটিক একটা ফিল্ড হয়ে যাবে। আমি ওদিকে যাচ্ছি না। আপনারা এখন যে ফিল আপ করলেন, সাপোজ ফিল আপ করা হয়, এটা আপনারা এমপ্লয়মেন্ট সামারি দেখতে পারবেন। এই যে এখানে আপনার টোটাল ইনকাম হচ্ছে 6,19,400 টাকা, তার মধ্যে উনি ট্যাক্স অ্যাবজেন্টেড এটা পাবে, বাকিটা ট্যাক্সেবল ইনকাম। এবং আপনাদের প্রশ্ন হতে পারে এটা ট্যাক্স এক্সেমটেড কীভাবে। যারা চাকরি করেন প্রাইভেট জব হোল্ডার দেখাচ্ছে, ওনাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে উনি টোটাল যত স্যালারি পাবেন তার 3/1 এবং 5 লক্ষ টাকা, তার 3/1 এবং 5 লক্ষ টাকা, এই দুইটার মধ্যে যেটি কম ওটি বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে 6,19,400 এর 3/1 হচ্ছে 2,06,467 এবং 5 লাখ, তাহলে কোনটা কম হচ্ছে এই অ্যামাউন্টটা। তো আমাদেরকে এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা বাদ দিছে, বাদ দেওয়ার পর যা থাকে ওটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা, আমরা এখন কন্টিনিউ দিয়ে সামনে আগাচ্ছি। রিবেট, ওটা আপনার কোম্পানি আপনাকে রিবেট আপনার PF দিচ্ছে, ওখানে আপনার কতটুকু দেন আর কোম্পানি কতটুকু দিচ্ছে ওটা আপনার এখানে দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা ওখানে এটা 7 কন্টিনিউ। এখান থেকে আপনারা চাইলে যে বললাম না ডিপিএস, এখানে আপনারা ডিপিএসে ক্লিক করে এখানে ব্যাংক বা আপনার লিজিং ফাইন্যান্স ওগুলোর নামটা থাকলে দিতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই লাগবে, ডিপোজিট অ্যামাউন্ট লাগবে, অ্যালাউয়েবল অ্যামাউন্ট এটা আপনার কাছে করা তখন না, ওটা আপনার অটোমেটিক বের করে দেবে। তো আমি এটা দিচ্ছি না যেহেতু আমার নাই বা এলোকের নাই। 7 কন্টিনিউ আমি সামনে রাখাচ্ছি। 7 কন্টিনিউ দেওয়ার পর এখন চলে আসছে এক্সপেন্ডিচার। এটার নাম হচ্ছে IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ
আপনি যে বেতন পান, জব করেন, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, পড়াশোনা আছে, এগুলো আপনার একটা বার্ষিক খরচ আছে, এটা আপনাকে অবশ্যই অবশ্যই দেখাতে হবে, অর্থাৎ আপনার আয়ের সাথে ব্যয় সঙ্গতি আছে কিনা। অনেকে মনে করেন ইনকাম ট্যাক্স সাবমিট মারা হচ্ছে শুধুমাত্র আমি ইনকাম করবো, ইনকাম নিয়ে কথা বলবো না। একটা রিটার্ন ফাইল সাবমিট করার মধ্যে 5টা জিনিস থাকে: আয়, ব্যয়, দায়, সম্পত্তি, বিনিয়োগ। আবারও বলছি, আয়, ব্যয়, দায়, সম্পত্তি, বিনিয়োগ। তো এটা হচ্ছে আমাদের ব্যয়টা, এক্সপেন্ডিচার্স। এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার অ্যাসেসিয়ালস, এটা ওনার মতো করে উনি দিছে, আপনি আপনার মতো করে দিবেন। সামঞ্জস্য রাখবেন যাতে কোনো অবস্থায় বেতনের আপনার ইনকামের চেয়ে বেশি না হয়। অ্যাকোমোডেশন দিবেন আপনার মতো করে, এগুলো আন্দাজে দিবেন না, মোটামুটি যাতে 18 20 19 20 হোক, আবার আপনার মানে গোজামন দিয়ে কোনো অবস্থা দিবেন না। এটা হচ্ছে আপনার অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, আদার এক্সপেন্সেস 20,000, যেহেতু এ বছর কোনো ড্রাইভার নাই অর্ডার দিচ্ছি না। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, বিদ্যুৎ দিলাম ওনার 12,000, গ্যাস, ওয়াটার, সিওয়ার অ্যান্ড গার্বেজ 6,000 দিলাম, ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল দিলাম 6,000। এরপরে ওনার আপনার কোনো এডুকেশন খরচ নাই। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস, অর্থাৎ উনি 2টা ঈদে খরচ করছে 45,000 টাকা। ডোমেস্টিক অ্যান্ড আওয়ার্স, বিভিন্ন কাজে আপনার ভ্রমণ করছেন 6,000 টাকা গেছে। ফিলিয়ান্থ্রপি দান করছেন 2,000 টাকা। এরপরে এখানে একটা জিনিস আছে আপনার ট্যাক্স, চার্জেস এক্সেট্রা, অর্থাৎ আপনার যদি কোনো ট্যাক্স কেটে থাকে কোম্পানি, অর্থাৎ আপনার যে অ্যামাউন্টের ট্যাক্স কাটে, কিছু অংশ কোম্পানিতে, কিছু অংশ আপনার স্যালারি থেকে কেটে রাখে। আপনার বেতন থেকে যেটা কেটে রাখে ওই অ্যামাউন্টটা আপনারা এখানে দেবেন। এতে এর জন্য লেখা আছে 1 জুলাই 2025 টু 13 জুন 2026। তো এখানে পেমেন্ট অফ ট্যাক্স বা স্যালারি কাটা 2,500 টাকা আমি এটা দিয়ে দিলাম। পেমেন্ট অফ ট্যাক্স সার্চ আছে না, আদার অ্যামাউন্ট, এটা কি? এটা হচ্ছে আপনার যদি স্যালারি বেশি হয় তখন আপনার ট্যাক্সও বেশি আসবে, এবং একটা পর্যায়ে গিয়ে আপনার কোম্পানি আপনার পুরো অর্ধেক কোম্পানি দিবে না, আপনাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় কিছু টাকা দিতে হয়, ওই অ্যামাউন্টটা আপনার এখানে দিতে হবে। তো ওনারা এটা নাই, এটা ওনার কাছে প্রযোজ্য না। আপনার যদি কোনো লোন থাকে, লোনের কিস্তি দিচ্ছেন, ইএমআই থাকে, ওগুলো দিবেন। যেটা আপনার ক্রেডিট কার্ড, ওটা বা ওটা ওগুলো এখানে দেখার প্রয়োজন। এটা হচ্ছে পার্সোনাল লোন। ক্রেডিট কার্ডে কোনো লোন এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট সার্চার্জ, এটা হচ্ছে যদি কারো কোনো প্রাইভেট কার থাকে, মাইক্রোবাস থাকে, ওনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি এই ক্ষেত্রে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, সামনে গেলাম। এখন চলে আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অ্যান্ড অটোফিল। এই যে এই ইম্পোর্ট অ্যান্ড অটোফিলের ক্ষেত্রে যারা সেকেন্ড টাইম ফিল আপ করবেন, ওনাদের ক্ষেত্রে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিলে আগের যেগুলো সম্পদ আছে আপনার ওগুলো এখানে অটো তুলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনারা যদি প্রথমবার হন তাহলে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আমি আপনাকে বলি, গোল্ড, গোল্ড দিবেন। গিফট আছে এখানে, পার্সেস আছে, ইনহেরিটেন্স। পার্সেস মানে ক্রয়, ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী, আর গিফট মানে উপহার। বুঝতে পারছেন? আপনার কত ভরি স্বর্ণ আছে? 1 ভরি আছে। এখানে আপনার ভরি, তোলা, গ্রাম, কিলোগ্রাম যা দেন, বেলু যা দেবেন এখানে তাই আছে। আচ্ছা, এখানে এখানে আমি আপনাদের একটা কথা বলবো, অনেকে এখানে বেলু জিরো দেন না। এখানে বেলু জিরো দিলে এটা আপনার ফাইল অ্যাটাচমেন্টটা হতে পারে, আপনার ফাইলে অ্যাটাচমেন্ট হতে পারে। কোনো অবস্থায় ভ্যালু জিরো দেবেন না, কারণ জিরো রিটার্ন বলতে কিছু না। এখানে হচ্ছে মূল মাইনপ্যাস। অনেকে বলেন যে আমার জিরো, না, জিরো বলতে কোনো কিছু নেই। আপনার কি স্বর্ণের মূল্য নাই? অনেকে বলেন যে গিফট পাইছেন মূল্য অজানা। গিফট পাইছেন মূল্য অজানা হচ্ছে কি, আপনি যেদিন গিফট পাইছেন ওই দিনে বাজার মূল্যটা এখানে লিখবেন। যে কোনো আপনার গোল্ড বলেন, প্লাটিনাম বলেন, ডায়মন্ড বলেন, এই যেখানে অপশন আছে, সিলভার যা আছে আপনার এক কথায়, যেদিন গিফট পাইছেন ওই দিনের বাজার মূল্য লিখবেন। যেদিন আপনি উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন ওই দিনের বাজার মূল্যটা লিখে দিবেন। আচ্ছা, এরপরে ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স আইটেম, এগুলো আপনার বাসার যেগুলো আছে আপনার, আমি বলি ওয়াশিং মেশিন, ওভেন, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ওয়ার্ড্রপ, আলমারি, খাট, সোফা, এগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেবেন। এগুলা আপনারা হয়তো অনেকে হাসবেন, এগুলো অবশ্যই অবশ্যই লাগবে, কারণ আপনার এগুলাকে দিয়ে আপনার ফুড ফাইলটা ওনারা একটা মেজারমেন্ট করে, কোনো অবস্থায় এগুলো বাদ দিবেন না। এরপর এখানে আমি আরেকটু উপরে যাই, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এখানের মধ্যে কী কী আছে দেখাই: শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিস, ইউনিট, সার্টিফিকেট, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট মানে কি, এটা এফডিআর আর কি, ডিপিএস, লোন গিফট টু আদার্স, প্রভিডেন্ট ফান্ড, আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আমি এখানে প্রভিডেন্ট ফান্ডটা এখানে আপাতত দেখাচ্ছি না, এটা অন্য সময় করে দেখাবো, যেহেতু ওনার প্রভিডেন্ট ফান্ডটা আরও কিছু অ্যাড হতে পারে। যাই হোক, তো আপনারা এগুলো একটু দেখবেন, এই যে এখানে ক্লিক করে দেখবেন কী কী অপশন আছে।
এখন তো আমি পুরো ভিডিও দেখাতে পারবো না, দেখাতে গেলে অনেক লেন্থি হয়ে যাবে, তো আমি ওগুলো দেখাচ্ছি না, যেগুলো ওনার না ওগুলো আমি দেখাচ্ছি না। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এগুলো আপনারা দেখবেন। মোটর কার, এখানে ওইটা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, টাইপ অফ পার্টিকুলার্স, মোটর সাইকেল, কার, মাইক্রোবাস, জিপ, এনি আদার, পার্সেস, ইনহেরিটেন্স, গিফট, ওই যে কথায় আপনার এগুলো এখানে লাগবে। ইঞ্জিন ক্যাপাসিটি, তারপরে আপনার সিসি, কেডব্লিউ, এগুলো আপনার লাগবেই। এরপরে আসেন আদার্স অ্যাসেটস অফ সিগনিফিকেন্ট ভ্যালু, যদি আপনার এর বাইরে কোনো কিছু অ্যাসেট থাকে ওগুলো দেবেন। এখানে হচ্ছে আপনার ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এখানে আমি একটা কথা বলবো, এই অ্যামাউন্টটা আপনারা ফরে ফিল আপ করবেন, ক্যাশ ইন হ্যান্ড আপনারা এই অ্যামাউন্টটা ফরে ফিল আপ করবেন, বুঝছেন। এখানে অ্যানুয়াল লিভিং দিটা যে আপনি একটু আগে দেখাচ্ছেন এখানে এক্সপেন্ডিচার ওটা আপনার এখানে চলে আসছে অটো, বুঝছেন। আর এটা হচ্ছে আপনার ইনকাম শোন, এটা উপরে আপনার ট্যাক্স ইম্পোজ করা হবে, এটা আপনার এক্সামটেড লিখে আছে উপরে। আচ্ছা, এটা আসলে বুঝতে পারছেন। এরপরে আদার রিসিপ্ট, এটা এখানে দেখাচ্ছে গত বছর যে আমি দিয়েছিলাম ওটাও এজন্য এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখেন এরপরে আপনার এখানে যে কাজটা আসছে, এখানে দেখেন ডিফারেন্স আছে 73,900 টাকা, এখানে আপনার জিরো করতে হয়। জিরো করতে হলে আমি আপনাকে বলে আপনার স্যালারি যা পান তার বেশিরভাগ খরচ দেখাবেন। যদি খরচ না দেখেন আপনার ওই টাকাটা অবশ্যই হাতে আছে, হাতে না হলে কিছু কিনছেন, না হলে ব্যাংকে আছে, যৌক্তিকতা দেখেন। আপনি স্যালারি যা পাইছেন হয় ও টাকাটা বেশিরভাগ খরচ করছেন, খরচ না করলে আপনার হ্যান্ড ক্যাশ আছে, হ্যান্ড ক্যাশ না থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে আপনার কোনো না কিছু কিনছেন। এখন দেখা গেলো আপনি স্যালারি যা পাইছেন, খরচ দেখাচ্ছেন 5 ভাগের 1 ভাগ, বাকি টাকা আপনার হ্যান্ড ক্যাশও নাই, আপনার কী বলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই, কোনো সম্পত্তিও কিনেন না, অর্থাৎ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা ভুল রিটার্ন। এটা কোনো অবস্থায় করবেন না, আর এখানে কোনো অবস্থায় মাইনাস হওয়া যাবে না, যদি বুঝতে পারছেন। এখন দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, আমার আউটফ্লো হচ্ছে 5,59,500, আর ওনার এই দুইটা মিলে ইনকাম হয়, বুঝছেন। এই দুইটার মিলে প্রায় কত 6,19,000 মতো হয়। এর মধ্যে উনি এখানে 5,59,000 ওনাকে খরচ দেখাচ্ছে, বুঝছেন। আর বাকি টাকাটা কিছু ব্যালেন্স আছে। আমি যদি এখন এখানে আপনার খরচ যদি আরও যদি যদি আমি যদি এখন এই টাকাটা খরচ দেখাই দিই তাহলে তাও এখানে জিরো হয়ে যাবে। আপনারা এখানে অবশ্যই জিরো করবেন। বাড়ানোর সময় আমি আপনাদেরকে বলি, দেখেন এখানে যদি আমি একটু এখন বাড়াই দিই ওখানে কিন্তু কমে যাবে গা, দেখছেন অনেক কমে গেছে। আমি যদি এখানে সাপোজ 1,90,000 দিলাম, দেখতেন কমে গেছে। এখানে আপনারা ওখানে বাড়াই দিলে এখানে এটা জিরো হয়ে যাবে গা। তো এখানে আপনারা এগুলো আরও একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, আপনারা এটা বুঝতে পারবেন। আমি এখানে সেভ এন্ড কন্ট্রোল নিয়ে সামনে আগাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানে মূল কাজ, আমাদের যে মূল কাজ ওইটা এখানে চলে আসলাম। ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এত টাকা, অর্থাৎ এই টাকার উপরে ওনার ট্যাক্স ইম্পোজ করা হবে, এটার উপরে না, বুঝতে পারছেন। ট্যাক্স এক্সামটেড ইনকাম, এটা এটা হচ্ছে ওনার চাকরি থেকে এক্সামটেড পাইছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট নাই, রেন্ট নাই, ডিএলসার নাই, তো ওগুলো আমরা দেখাচ্ছি না। অর্থাৎ এখানে টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসে, আর আপনার নিচে হচ্ছে আপনার এখানে এটাতে ক্লিক করলে কোন খাত থেকে কত এক্সামটেড পাইছে ওটা আপনারা এখানে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে এখানে যে ক্যালকুলেশন আছে এটা আপনারা বুঝবেন না, তারা আয়কর আইনজীবী ওনারা বুঝবেন। ওনারা এখানে ট্যাক্স ক্যালকুলেশন করছে, আপনার রেগুলার ইনকাম উপরে আপনার ট্যাক্স আসে কত 1,293 টাকা। অন ইনভেস্ট আপনার রিবেট পাইছেন, ওই যে ইনভেস্টমেন্ট বলতে আপনার পিএফ আছে, পিএফ এর জন্য উনি আপনার রিবেট পাইছেন 2,000 টাকা। আপনার ওই ভদ্রলোকের আপনার ট্যাক্স আসে 1,293 টাকা। তাহলে ওনার ট্যাক্স 5,000 কেন, ওনার 5,000 ন্যূনতম করতে 5,000 টাকা। উনি যেহেতু সেকেন্ড টাইম ওনার কাছে এজন্য ন্যূনতম কর 5,000 টাকা। যারা প্রথমবার ট্যাক্স দিবেন ওনাদের ক্ষেত্রে ন্যূনতম কর হচ্ছে 1,000 টাকা। অর্থাৎ আপনার যদি করমুক্ত 80 মাস ক্রস করেন, অর্থাৎ বর্তমানে করমুক্ত 80 মাস হচ্ছে 4 লাখ, 4 লাখের বেশি যদি কেউ হয়, যদি 4,01,000 টাকা হয় তখন তাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে, মিনিমাম ট্যাক্স। আর প্রথমবারের জন্য 1,000 টাকা আসলে বুঝতে পারছেন। আর যদি আপনারা কোনো কারণে না বুঝেন, আপনারা আমার নাম্বার আছে 01811923661, 01811923661, 01811923661।
018111923661 এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো হেল্প করার। এবার আপনাকে এই অ্যামাউন্টটা পে করতে হবে, অ্যামাউন্ট পেয়েবল। এখন দেখেন লাস্ট একবারে চলে আসি আমরা, এখানে অন্য কোনো কাজ অপশন নাই। পেমেন্ট, ওনার সোর্স ট্যাক্স নাই, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেয় নাই, ট্যাক্স প্যারিউডিটা নাই, এনভায়রনমেন্ট চার্জ নাই, আমি এটা আর কথা বলতেছি না। ওনাকে পেমেন্ট করতে হবে 5,000 টাকা। ওনার কোনো ইনসেন্টিভ নাই, যেহেতু ওনার সেকেন্ড টাইম। জিরো টোটাল অ্যামাউন্ট আফটার ইনসেন্টিভ 5,000, টোটাল অ্যামাউন্ট টোটাল পেমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট জিরো, রিফান্ডেবল জিরো, নেট পেয়েবল 5,000 টাকা। এখন এখানে আপনি পে নাও ক্লিক করলে এটা আপনি এই চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনারা এই চালানের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন এই নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা আমি আপনাদেরকে আমার লিঙ্কটা আমি বক্সে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। এখন আপনার কাছ থেকে যে ট্যাক্স কাটছে এই 5,000 টাকা কিন্তু আপনি দিচ্ছেন প্রতি মাসে, আপনার ট্যাক্স আপনার বেতন থেকে কেটে রাখছে, প্রতি মাসে আপনার বেতন থেকে কেটে রাখছে এই 5,000 টাকা, এটা আপনি দিয়ে দিচ্ছেন। এটা আপনি এখন কীভাবে সন্দেহ করবেন, এটা আপনার এখানে যে নেট পেয়েবল এখানে জিরো হয়ে যাবে, আর এখানে পে নাও এই জিনিসটা ব্লার হয়ে যাবে। তখন আপনি এখানে প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করলে নিচে একটা অপশন হবে, ওখান থেকে আপনি সাবমিট করতে পারবেন। আমি এখানে আপনাদের একটা জিনিস দেখাই, আপনি যে টাকাটা গভর্নমেন্টকে দিয়েছেন চালান কীভাবে এন্ট্রি দিবেন। এখানে যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে উইন্ডোটা শো হবে ক্লেম সোর্স ট্যাক্স, এখানে ক্লিক করবেন। এই যে এটা হচ্ছে আপনার স্যালারি আদার্স, মানে প্রাইভেট জব। স্যালারি আদার্স, ডিপোজিট অথরিটি, পেমেন্ট টাইপ, চালান সার্টিফিকেট নাম্বার, চালান ডে, চালান ক্লেম অ্যামাউন্ট, অ্যাকশন। আপনার অ্যাডে ক্লিক করবেন, দেখছেন? অ্যাডে ক্লিক করার পর এখানে কি ক্লিক আসছে, এন্টার ডিপোজিটিং অথরিটি নাম লিখবেন, পেমেন্ট ডকুমেন্ট টাইপ চালান দেবেন, নট সার্টিফিকেট। এরপর হচ্ছে আপনার চালান সার্টিফিকেট রেফারেন্স নাম্বার, ওটা দেবেন। এবার হচ্ছে চালান সার্টিফিকেট ডেট, চালান সার্টিফিকেট অ্যামাউন্ট, ক্লেমড অ্যামাউন্ট। এটা হচ্ছে আপনার চালানের মধ্যে আপনার প্রতিষ্ঠানে যদি 100 জন থাকে ওই 100 জনের অ্যামাউন্টটা আপনারা এখানে দেবেন, আর আপনার কাছ থেকে যেটা কাটছে ওটা এখানে দেবেন। এজন্য এটা নাম হচ্ছে ক্লেমড অ্যামাউন্ট। আমি এটা দিচ্ছি না, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা এখানে অ্যাড করে দিবেন। আপনারা এখানে যে এখানে দেখতে পাবেন অ্যামাউন্টটা। আমি এটা এখনও দেখাচ্ছি না, এটা পরে দেখাবো। আমি একটু ব্যাকে চলে যাই, গো টু রিটার্ন। এই যে আপনারা নিচে পাচ্ছেন, নিচে বাম পাশে গো টু রিটার্ন আছে, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা যেখানে চলে যাবেন, আপনাদেরকে যেখানে নিয়ে যাবে ওটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। যখন আপনারা এই চালানটা এন্ট্রি দেবেন, আপনার এখানে হয়ে যাবে জিরো, এখানে চলে আসবে আপনার ব্লার। তখন আপনি প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করবেন, যে এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দিবেন। এরকম একটা ইন্টারফেস শো হবে, বুঝছেন? এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসের মধ্যে একবারে লাস্টে চলে আসবেন, সাবমিট রিটার্ন। আমি এখন দিচ্ছি না, যদি ওনার এখনও এটা অ্যাড করা হয় না। সাবমিট রিটার্নে ক্লিক করলে আপনার রিটার্নটা পরিপূর্ণ সাবমিট হয়ে যাবে। এবং এটাতে ক্লিক করার আগে আপনারা কয়েকবার চেক করবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি, ঠিক আছে? তা আপনারা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা কমেন্ট করবেন, জানাবেন কন্টেন্টটি কেমন হলো। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর যদি আপনাদের মনে ক্ষুণ্ণ হয় তাহলে আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে ধন্যবাদ। আজকে কন্টেন্টটা আমি এখানে শেষ করছি।